গত 15 বছরে যেটা পড়ানো হয়েছে অখাদ্য জিনিস আমরা নিজেরা বলছি পড়ানো হয়। সিলেবাস চেঞ্জ হোক, মূল্যায়ন প্রসেস পরিবর্তিত হোক। আমরা বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করছি, সেখানে যদি আমাদের মানসিক স্থিতিশীলতা না থাকে তাহলে আমরা ওদের কিভাবে তৈরি করব। সব থেকে বড় সমস্যা হয় যে বাচ্চা যখন প্রথম স্কুলে আসে তখন সে আমাদের বাংলা ভাষাটা বুঝতে পারে না। আর এই ভাষা সম্পর্কে আমার তো কোনো ধারণা ছিল না। তো এমন হচ্ছে ফার্স্ট টাইম যখন যাই তখন ওরা কি বলতো আমি সেটা বুঝতে পারতাম না। এই 5 বছরে কিন্তু আমাদের সংসার শেষ হয়ে গেছে। প্রবলেম বাড়িতে যাই থাকুক না কেন, ওই চোখের জল আর মোবাইলে কথা। 2021 সালে যে সমস্ত গোটা রাজ্যে প্রাইমারি শিক্ষক শিক্ষিকার যে নিয়োগ হয়েছিল সেখানে শূন্য পদ ছিল 16,500, কিন্তু নিয়োগ হয়েছিল মাত্র 13,000 এবং বেশ কিছু নিয়োগের পর প্রায় 5,000 জন শিক্ষক যাদেরকে জানিয়ে দেওয়া হয়, 5 থেকে 6,000 হবে হয়তো সংখ্যাটা, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানিয়ে দেওয়া হয় যে তাদের নিজ জেলার শূন্যপদ শেষ হয়ে গেছে, তাই তাদেরকে পোস্টিং দেওয়া হয় তাদের বাড়ি থেকে 150-200 থেকে প্রায় 600-700 কিলোমিটার দূরে তাদেরকে পোস্টিং দেওয়া হয়। কিন্তু যেখানে নিয়ম রয়েছে যে প্রত্যেককে পোস্টিং দিতে হবে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে তার নিজ বাড়ি থেকে, অর্থাৎ তাদের পোস্টিংয়ের প্রায় 2 বছর পর থেকেই, অর্থাৎ 2021 সালে পোস্টিংয়ের প্রায় 2 বছর পর থেকেই তারা আগের যে সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার আর্জি জানিয়েছিলেন, চিঠি লিখেছিলেন। শুধু তাই নয়, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একজন শিক্ষিকার বাচ্চা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মমতা দিদুন বলে সম্বোধন করে তিনি তার মাকে যাতে তার বাড়ির কাছাকাছি কোথাও নিয়ে আসা হয়, তাকে ট্রান্সফার করা হয়, সেই নিয়ে চিঠিও লিখেছিলেন। সেই চিঠি কার্যত ভাইরাল হয়েছিল, কিন্তু সেসব কিছুই প্রাক্তন সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর নজরে আসেনি। এই মুহূর্তে আপনারা বিজেপির দরবারে গিয়েছিলেন, আপনাদের দাবি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে যাতে আপনাদের ট্রান্সফার করিয়ে দেওয়া হয়। আপনি কোথায় এই মুহূর্তে আছেন? দেখুন, আমার বাড়ি হচ্ছে নদিয়া কল্যাণীতে, আর পোস্টিং হচ্ছে প্রায় 750 কিলোমিটারের ওপরে কোচবিহারের দিনহাটাতে। হ্যাঁ, এবং আজকে প্রায় 5 বছর হতে যায়। আমরা প্রায় আগে যেই রুলসটা ছিল 2 বছরের, আমরা যখন জয়েন করলাম তার ঠিক 2 বছর যেতে না যেতেই উচ্চশ্রী, আপনারা হয়তো শুনে থাকবেন একটা পোর্টাল, সেই পোর্টালে বেশ কিছু চেঞ্জেস আসে। কী কারণে এলো আমরা জানি না, কিন্তু আমাদের জয়েনিংয়ের আগে 2017 সালে যারা জয়েনিং পেয়েছিল তাদেরকে ট্রান্সফার করিয়ে দেওয়া হয় ঠিক 1.5 থেকে 2 বছরের মধ্যে। কিন্তু আমরা পড়ে গেলাম এমন একটা গেরোতে, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার ইতিহাসে আমরা এমন একটা ব্যাচ যাদেরকে দিয়ে পরীক্ষা চালানো হলো যে স্টেট কাউন্সিলিং হবে এবং আপনারা বিভিন্ন জেলায় যাবেন। তো আমাদের কথা হচ্ছে কি, স্টেট কাউন্সিলিং হলে অবশ্যই ভালো, কারণ ওভারঅল একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়। সেক্ষেত্রে ধরুন, আমি উদাহরণ দিয়ে বলি, ধরুন কোচবিহারে 400 সিট আছে, আমি কথা বলছি, 400 সিটের মধ্যে সেখানে হয়তো ক্যান্ডিডেট আছে যারা চাকরি প্রার্থী, হয়তো 300 জন পাস করেছে, তাহলে 100 ভ্যাকেন্সি ফাঁকা পড়ে রইল। সেক্ষেত্রে কি হয়, স্টুডেন্টদের যে পড়াশোনার ঘাটতি সেটা থেকে যাচ্ছে। আবার একই রকমভাবে উদাহরণ এবং বাস্তবতা দুটো মিলিয়েই বলছি, 2021 নদিয়া থেকে টোটাল চাকরি প্রার্থী যারা পাস করেছিল তার সংখ্যাটা 1260 প্লাস। সেখানে শুধুমাত্র নদিয়াতে জয়েন করানো হলো মাত্র 100 থেকেও কম, এবং বাদবাকি এই যে কত ছিল তখন জানতে পেরেছিলেন? সেই সময় ভ্যাকেন্সি আমাদেরকে যেটা রিটেন কোনো ডকুমেন্ট নদিয়া থেকে দেওয়া হয়নি, যেটা আমরা বিভিন্ন মারফত এসআই অফিস বলুন বা ডিপিএসসি থেকে যেটা জানতে পেরেছিলাম 400-র ওপরে ভ্যাকেন্সি ছিল। কিন্তু আমরা বুঝতে পারলাম না কেন 400 রাখা হলো না, দেওয়া হলো না। এবার আমরা বারবার করে তদবির করেছি যে কেন এরকম করা হচ্ছে, কিন্তু ডিপিএসসি বলুন বা এসআই অফিস বা সরকারি যে শিক্ষা দপ্তর সেখান থেকেও কোনো ধরনের কিছু এলো না। এবার হঠাৎ করে আমাদের বলে দেওয়া হলো স্টেট কাউন্সিলিংয়ের মধ্যে আপনাদের বিভিন্ন জেলায় যেতে হবে। কিন্তু আমরা যেতে রাজি আছি, ছিলামও, করেওছি, বিগত 5 বছর ধরে করে আসছি। কিন্তু আমরা যেটা দীর্ঘদিন ধরে দাবি
যে একটা নির্দিষ্ট রোস্টার চালু হোক। এবার আপনারা আরেকটা জিনিস জানবেন, 2020 যে ন্যাশনাল এডুকেশন পলিসি, যার মূল বিষয় হচ্ছে গিয়ে স্টুডেন্ট আর টিচারের মধ্যে সম্পর্ক হবে ভাষাগত দিক, এবং যে 3 ল্যাঙ্গুয়েজ পলিসি, মানে যে ভাষায় সে মায়ের সাথে কথা বলছে, ঠিক আছে, প্রথমত সেই মাতৃভাষা, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এমন একটা শুদ্ধ ভাষা, আর একটা হচ্ছে গিয়ে সংযোগকারী যে ইংরাজি ভাষা হতে পারে এরকম। এবার সেখানে দেখা যাচ্ছে, ধরুন আমি সব ভাষার প্রতি আমার সম্মান রয়েছে, মানে বাংলা ভাষারই তো আসলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আঞ্চলিকভাবে আলাদা আলাদা রকম ভেদ, হ্যাঁ, সেই উপভাষাগত দিকগুলো আমি যখন কোনো একটা শব্দ বলছি সেই বাচ্চাটা বুঝতে পারছে না, সেটা তার দোষ নয়, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি এবং সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি এটা বলছে যে সেই বাচ্চাটাকে সেই ওদের লোকাল ভাষাতেই যাতে পড়ানো যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা রয়েছে। আর এবং সেই লোকাল ভাষাটা তো আপনার, মানে আপনি যে নদিয়ায় থাকেন আপনার পক্ষে সেটা জানা সম্ভব নয়, সেটা ওখানকার লোকাল কোনো একদম মানুষই জানবে। একদম সেটা হওয়া উচিত। এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে এটা বলা হয়েছে টিচারদেরকে মোটামুটি স্কুল থেকে বাড়ির দূরত্ব 20 থেকে 25 কিলোমিটারের মধ্যে হবে, যাতে সে সেই ভৌগোলিক এরিয়াটা সে চেনে, সেই ভৌগোলিক মানে অবস্থান বা সেখানকার ভাষা সবটা সে জানে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে আমাদের ওই 2020 সালে যখন ট্রান্সফার পলিসি এনে ওদেরকে যখন ট্রান্সফার করা হয়, তখন কি করেছিল যে কোনো ধরনের ক্রাইটেরিয়া ছাড়াই যে যারা যারা যেখানে আছে তাদেরকে বাড়ির কাছাকাছি নিয়ে এসো। সেক্ষেত্রে কিন্তু ওদের আর আমাদের মধ্যে একটু পার্থক্য ছিল। পার্থক্যটা কীরকম, ওরা যেটা জয়েন করেছিল, ধরুন আমি ইচ্ছাকৃত, আমি যদি চাই যে আমি মালদাতে ফর্ম ফিল আপটা করলাম, সেক্ষেত্রে আমার স্বেচ্ছায়, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমবারের জন্য পাঠিয়ে দেওয়া হলো, মানে এক রকমের তুলে আনা হলো যে আপনাকে ওই জেলায় যেতে হবে। আমি কিন্তু আগের দিন রাত্রে আমি জানি না আমাকে কোচবিহার যেতে হবে, ইভেন আমি কোনো দিন মানে নদিয়া থাকার কারণে আমি এবং পড়াশোনার সূত্রেও আমি মানে সর্বোচ্চ আমি বহরমপুর পর্যন্ত চিনি, কিন্তু পরের দিন দেখলাম কি আমাকে কোচবিহার যেতে হবে। কোচবিহার কোথায়, কিভাবে যাব, কোন ট্রেন ধরবো কিচ্ছু আমি জানি না। হ্যাঁ, এই ব্যাপারটা ছিল। এবং সাথে ওদের সময় যেটা করেছিল, কোনো ধরনের পিটিআর রেশিও কিছু ছিল না। তো এখন দেখা যাচ্ছে আমরা এমন এমন জায়গায় স্কুলগুলোতে চাকরি করছি, আমাদের মানে কোনো ধরনের যদি নিয়ম যদি করা হয়, লাগু করা হয়, তাহলে কিন্তু আমরা কোনোভাবে ট্রান্সফারটা আর পাবো না, পিটিআর রেশিওর এই গল্পটা। আর আগে কি করা হতো, মানে তৃণমূল আমলের আগে যেটা করা হতো যে স্কুল ওয়াইজ পিটিআর রেশিও করা হতো, কিন্তু বিগত সরকার কি করলো, সেখানে একটা ডিস্ট্রিক্টের টোটাল টিচার এবং স্টুডেন্টের একটা রেশিও করে দেওয়া হলো। ফলে দেখা গেল কি কোনো স্কুল হয়তো 500 স্টুডেন্ট আছে, আমি তর্কের খাতিরে বলছি, সেখানে যে পরিমাণ টিচার থাকার কথা সেটা নেই, সেখানে হয়তো 3 জন টিচার দিয়ে কাজ চালানো হচ্ছে, ফলে সেই টিচারটাও ট্রান্সফার কিন্তু আর পাচ্ছে না। বিষয়টা ম্যাডাম আমি বলি, ট্রান্সফারের দাবি আমাদের কেন, মানে যেটা আমাদের সৌরভ স্যার বললো যে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পাঠিয়ে দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু আমরা প্রাথমিক শিক্ষক হওয়ার পরে প্রথমত যখন আমরা আমাদের লোকাল এরিয়া থেকে অত দূরে গেলাম, সেখানে গিয়ে আমাদের দেখছি আমরা শিক্ষক হয়ে ছাত্রদের সঙ্গে কমিউনিকেশন করতে পারছি না, মানে কিছু বলছি তারা জিনিসটা বোঝে না, এমনও ভাষাগত সমস্যা হচ্ছে। এবং আজ 5 বছর ধরে পড়াতে বা আমরা ট্রেনিংও নিয়েছি, বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তি হলো যে তাকে তার মতো করে পড়াতে হবে, এটাই হচ্ছে। সুতরাং বুনিয়াদী শিক্ষার ভালো দিক একটা, আমরা সরকার পরিবর্তনের পরে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে পাঠ্যক্রম চেঞ্জের একটা সম্ভাবনা আছে, মূল্যায়ন পদ্ধতির সম্ভাবনা আছে, সব কিছু চেঞ্জ হবে, খুব ভালো দিক, ভীষণ ভালো দিক। কারণ গত 15 বছরে যেটা পড়ানো হয়েছে অখাদ্য জিনিস, আমরা নিজেরা বলছি পড়ানো হয়, সিলেবাস চেঞ্জ হোক, মূল্যায়ন প্রসেস পরিবর্তিত হোক, যার কারণে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হবে এবং নতুন সরকার সেদিকে এগোচ্ছে। আমাদের একটা জিনিস আরও জোরালো হয়েছে, তা শিক্ষার স্বার্থে যদি এগুলো করা হয়, যারা পড়াবে মানে আমরা যারা পড়াবো, আমরা যদি আমাদের লোকাল এরিয়াতে পড়াতে পারি, তাহলে যে উদ্দেশ্যে আমাকে নিয়োগ করা হয়েছে সেই উদ্দেশ্যটা সফল হবে। আমি আমার বাড়ি নদিয়াতে, আমি বীরভূমে রয়েছি, বীরভূমের দুবরাজপুরে আছি। সেখানেও একটা ভাষাগত অবশ্যই ভাষাগত সমস্যা আছে, এখনও সেই প্রবলেমটা এখনও এই যে আপনাদেরকে ট্রান্সফার করে দেওয়ার যে মানে যখন হলো, তখন ওই ভাষার কোনো ট্রেনিং আপনাদের দেওয়া হয়েছিল কি? না, সেটা সম্ভব হয় না, কারণ বাচ্চাদের মানে যেটা একদম তারা প্রথম যখন শিশু 1 বা 1-এ ভর্তি হয়, তাদের যে লোকাল এরিয়ার ভাষা একটু আলাদাই থাকে। এবং এতদিন ধরে, যেটা আমাদের মাস্টার সাহেব বললো, এতদিন ধরে প্রাথমিক শিক্ষক ইতিহাসে মানে লোকাল এরিয়ার টিচারদেরকে রিক্রুট করা হতো। আগে ডিপিসি রিক্রুট করতো, আমাদেরকে
এপিসি রিক্রুট করেছে, মানে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু চালিয়েছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন আগে হতো 2010-এর আগে, তখন কিন্তু সবাই লোকালেই পেতো। আপনি যদি স্ট্যাট দেখেন, 100 জন শিক্ষকের মধ্যে 99 জন শিক্ষক খুব লোকাল। আমরা 1% শিক্ষক যারা বাইরে এখন করে রয়েছি। মানে এতদিন ধরে প্রথা হয়ে আছে যে লোকাল শিক্ষকদেরকে দিয়েই বুনিয়াদী শিক্ষার ভিত্তিটা দাঁড় করানো হয়েছে। কিন্তু গত সরকার এসে প্রথম আমাদেরকে বলির পাঠার করে আমাদেরকে দূরে ফেলে দিয়েছে। আমরা যে পেশা আমাদের এটা পেশার থেকে আমাদের সেবা বেশি ভালো সেবাটা তখন চরম পর্যায়ে পৌঁছায় যখন আমাদের মাথার স্থিতি ভালো থাকে, যে ভালো মস্তিষ্কে পুরো পরিকল্পনা নিয়ে যদি আমরা পাঠদান করতে পারি তাহলে শিক্ষার উন্নতি হবে। নতুন সরকার চাইছে শিক্ষাটাকে আমরা ভালো জায়গায় নিয়ে যাব। সুতরাং এত কিছুর মধ্যে যদি আমাদেরকে মানে জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার আগে নিয়ে আসে এবং আমরা যদি লোকাল এরিয়া থেকে বাড়িতে মানে পড়াতে পারি, তাহলে আমরা শিশুদেরকেও যেমন আমরা সময় দিতে পারবো, আমাদের পরিবারটাকেও আমরা সময় দেবো। কারণ এই 5 বছরে কিন্তু আমাদের সংসার শেষ হয়ে গেছে। আমাদের বয়স্ক বাবা মা, তাদেরকে আমার বাবা মারা গেছে, আমি বাবাকে শেষ সময়ে দেখতে পারিনি, এরকম প্রচুর সমস্যা আছে। মানসিক অবস্থার মধ্যে দিয়ে আপনি মানে অ্যাকচুয়ালি বাচ্চাদের, আমার ধরেন মানসিক অবস্থা খারাপ, বাবা মারা গেছে, কারো ম্যাডামের হয়তো বাচ্চার কোনো অসুস্থ, ফলে এই মানসিক অবস্থার মধ্যে দিয়ে গিয়ে পরের দিন একটা বাচ্চাকে যে প্রপার গাইড করা, সেটাও কিন্তু একটা প্রবলেম হয়ে যায়। না, আমাদের মূল দাবি আমাদের বর্তমান যে সিএম রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কাছে এই জাতীয় শিক্ষানীতিটা লাগু হওয়ার আগেই যেন আমরা প্রায় 5 থেকে 6 হাজার জন রয়েছি বিভিন্ন জেলায়। যেমন ধরেন উত্তরবঙ্গে আমাদের কেউ রয়েছে, আমি যেমন সুন্দরবনে রয়েছি, আমার বাড়ি নদিয়া। ফলে এরকম আরও বিশেষ করে ম্যাডামরা রয়েছেন, তাদের বাচ্চাগুলো খুবই ছোট, হ্যাঁ, বাড়িতে তাদের মা আছেন, বাবা আছেন, হয়তো বৃদ্ধ শাশুড়ি বা শ্বশুরমশাই রয়েছেন। আমাদের যেন দ্রুত খুব ট্রান্সফারটা করানো হয়, নাহলে আমাদের মানসিক অবস্থাতেও প্রচণ্ড খারাপ। আমরা চাইছি যেন আমরা সুস্থ মস্তিষ্কে বাচ্চাকে শিক্ষাদান করতে পারি, যেটা শিক্ষার, আমরা তো অ্যাকচুয়ালি শিক্ষার প্রাথমিক মানে স্তম্ভ। আমরাই অ্যাকচুয়ালি সমাজটাকে তৈরি করি। তো সেই সমাজ তৈরি করবে সে যদি মানসিকভাবে সুস্থ না থাকে বা তার যদি সে মানসিক কোনো প্রেশারের মধ্যে থাকে, সেটা ঠিকঠাক হয় না, তো সেই কাজটা সঠিক হয় না। সেই জন্য আমাদের আবেদন, একান্ত অনুরোধ, বিগত সরকার কাছে আমরা চেয়েছিলাম কিন্তু ওনারা সেইভাবে শুনেননি। আমরা আশা রাখছি, আমরা জনতা দরবারেও গিয়েছিলাম, সকালে গিয়েছিলাম, যদিও আমরা মোটামুটি একটা আশ্বস্ত পেয়েছি, কিন্তু আমরা আশা হয়েছে সেখানে কথা সেরকম হয়নি। আজকে জনতা দরবারের দ্বিতীয় দিন, প্রচুর মানুষ তাদের দাবি দাবা নিয়ে এসছে, মানে সংখ্যা অসংখ্য পরিমাণে ছিল। আমরা আমাদের ডকুমেন্টস জমা দিতে পেরেছি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়নি। কিন্তু যারা বর্তমান সরকারের যারা মুখপাত্র তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমি একটু ম্যাডামদের সাথে কথা বলবো। এই ধরুন আপনাকে এখন কোথায় ট্রান্সফার করা হয়েছে? আমাকে ট্রান্সফার নয়, আমরা 21 সালে আমার বাড়ি নদিয়াতে, আমাকে শিলিগুড়িতে পোস্টিং দেওয়া হয়েছে। যেখানে সব থেকে আমার একটা বড় সমস্যা হচ্ছে, আমার স্কুলটা সেখানে হচ্ছে কামতাপুরি ভাষা, রাজবংশীয় কামতাপুরি ভাষা, যেটা একদম মানে অন্যরকম ভাষা। সব থেকে বড় সমস্যা হয় যে বাচ্চা যখন প্রথম স্কুলে আসে তখন সে আমাদের বাংলা ভাষাটা বুঝতে পারে না। আর এই ভাষা সম্পর্কে আমার তো কোনো ধারণা ছিল না। তো এমন হচ্ছে ফার্স্ট টাইম যখন যাই তখন ওরা কি বলতো আমি সেটা বুঝতে পারতাম না। আমাকে ওরা বললে লোকাল টিচারকে হেল্প নিয়ে তবে কথাটা আমাকে মানে বুঝতে হতো যে ও ঠিক কী বলতে চাইছে। বাড়ি মানে এখানে তো সংসার সব কিছু, আপনি কি ওখানে একাই থাকেন? আমার ছোট বাচ্চা নিয়ে আমাকে একাই থাকতে হয়। এমন হচ্ছে আমার ওখানে চাকরি চলাকালীন আমার শাশুড়ি মা অসুস্থ থাকাতে আমার সঙ্গে ছেলেকে 3 বছরের বাচ্চা নিয়ে আমি 5 বছর ধরে ওখানে রয়েছে। যখন ওর মানে 3 বছর সম্পূর্ণ হয়নি সেই সময় ওকে নিয়ে আমাকে চলে যেতে হয়েছে। আর এমন আমার বাড়িতে শ্বশুরমশাই মারা গেছে, সেই সময় আমি আসতে পারি। তো স্বামী এখানে কাজ করছে, কিন্তু মানে বাচ্চাকে ওখানে একা রেখেও তো আপনি কাজে বেরোবেন, সেটাও তো অনেকটা চাপে। কিছু করার নেই, বাচ্চাকে নিয়ে যেতে হয় সঙ্গে করে। একদম। আর ওখানে বাচ্চাকে যে করবো ওই ভাষার সঙ্গে তো ও অ্যাডজাস্ট করতে পারে না। এটা নিয়ে ভীষণ সমস্যায় আছি। তাই আমরা চাই যে সরকার আমাদের দিকে একটু দেখুক। আগের সরকারের কাছে তো 5 বছর অনেকবার যাওয়া হয়েছে, কোনো রকম আমাদের কোনো হেল্প করেন না, কোনো দেখেনি। তো চাই নতুন সরকার যাতে আমাদের এই সমস্যা থেকে আশা পাচ্ছেন? আশা তো রাখতেই হবে। সরকারের কাছে অনুরোধ করবো আমাদের যাতে দ্রুত আমাদের নিজের জেলায় নিয়ে এসে আমরা যাতে
নিজের ভাষায় নিজের মতো আনন্দ করে বাচ্চাদের পড়াতে পারি। ম্যাডাম আপনিও কি নদিয়াতেই থাকেন? হ্যাঁ, আমি নদীয়ার চাকদাতে থাকি। আমারও পোস্টিং সেই প্রায় 600-650 কিলোমিটার, সেই সদূর মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়িতে রয়েছে। কিন্তু আমাদেরও সেই সবার একই সমস্যা যে ওই উত্তরবঙ্গের ভাষা কিন্তু আমরা ওই ভাষা সম্পর্কে অবগত নই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি। মানে এই যে বাড়িতে অসুস্থ অনেকের বাবা মারা যাচ্ছে, আমার বাবা যেন রিসেন্ট একটা বিশাল বড় একটা স্পাইনের সার্জারি হয়েছে, তখন আমাকে ছুটি নিয়ে 1 মাস ছুটি নিয়ে থাকতে হলো, আবার চলে যেতে হচ্ছে, আবার আসতে হচ্ছে। তো এইরকম একটা সমস্যার মধ্যে কিন্তু আমরা রয়েছি। এবং এই যে মানসিক যন্ত্রণাটা নিয়ে আমরা না স্কুল করতে পারছি ভালো করে, না আমরা বাড়িকেও সময় দিতে পারছি। বাচ্চাদের মানে আপনারা বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করেন। আমরা বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করছি, সেখানে যদি আমাদের মানসিক স্থিতিশীলতা না থাকে তাহলে আমরা ওদের কিভাবে মানে তৈরি করব। তো ভাষাগত সমস্যা যেমন রয়েছে, আমাদের কিন্তু পারিবারিকও প্রচুর সমস্যা রয়েছে। এই যে আমাদের স্যারেরা বা আমাদের সংগঠন বিগত 5 বছর ধরে, মানে প্রায় আমরা জয়েনের 2 বছর পর থেকে 3 বছর ধরে প্রায় কন্টিনিউ সব মানে বিগত সরকারের কাছে দৌড়াদৌড়ি করেছে, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। আচ্ছা, আপনারা তো মানে উত্তরবঙ্গে, আপনারা কতদিন অন্তর বাড়ি আসতে পারেন? দেখুন, যে পরিমাণ সিএল থাকে সারা বছরে 14টা সিএল থাকে, ঠিক আছে, সেই 14টা সিএল নিয়ে আসলে বাড়ি আসাটা সম্ভব হয় না। আমি অন্তত ওই 3 মাস 3.5 মাস পর যদি 2-3টে মানে পাশাপাশি যদি 2-3টে ছুটি এবং সাথে 1-2টো সিএল মানে মিলিয়ে যদি 3-4টে ছুটি হয়, সেক্ষেত্রে আমার একমাত্র বাড়িতে আসা হয়। আর নইলে আমি বাড়ি আসতে পারি না। ঠিক আছে, মানে প্রবলেম বাড়িতে যাই থাকুক না কেন, ওই মানে চোখের জল আর মোবাইলে কথা, ঠিক আছে, এইটাই। যেমন বাচ্চা নিয়ে আসা হয়তো 2-3 দিনে ছুটি পেলেও বাচ্চাকে নিয়ে এতটা আসা সম্ভব হয় না। সে কারণে আমাদের ওই বছরে 2-3 বারই আমরা বাড়িতে আসতে পারি। এই পুজোর ছুটি আর গরমের ছুটিটাই আমরা একটু বাড়িতে আসতে পারি, না হলে বাচ্চা নিয়ে আসা সম্ভব হয় না আমাদের। আপনার বাচ্চার মানে পড়াশোনা সেটা এখন তাহলে কিভাবে হচ্ছে? আপনি তো শিলিগুড়িতেই কি তাকে পড়াতে হচ্ছে? কিছু করার নেই তোমার, ওখানেও একই সমস্যা, আমার বাচ্চার ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে, ওরও ভাষার সমস্যা হচ্ছে। তো এটুকুই চাইবো যে আমরা মা হিসাবে নিজের বাচ্চাকে যেমন মানুষ করতে চাই, এবং আমাদের যেটা কাজ, আমরা যে মহৎ উদ্দেশ্যে আমরা এই কাজে যুক্ত হয়েছি, সেটাও যাতে আমরা খুব ভালোভাবে করতে পারি এবং সঙ্গে নিজের বাচ্চাকেও ভালোভাবে যাতে মানুষ করতে পারি, এটুকুই আশা করব। এই স্যারের আমি এবং আমার স্ত্রী দু জেলায় কর্মরত। আমার বাড়ি নদিয়া, আমি বীরভূম জেলায় কর্মরত। আমার ওয়াইফের বাড়ি হচ্ছে বীরভূম, সে মালদার কালিয়াচকে কর্মরত। রিসেন্ট আমাদের একটা বেবি হয়েছে, তো এখন তার জুলাই মাসে জয়েনিং যখন হবে, আফটার বেবির পরে যখন তার মেটার্নিটি লিভের পরে যখন জয়েনিং হবে, তখন তাকে এখন ওই বাচ্চা নিয়ে তাকে ওই থাকতে হবে। এটা হচ্ছে খুব সমস্যা, মানে একা থাকতে হবে। এখন কী করার উপায় তো নেই, কারণ তার বাড়িতে বয়স্ক বাবা মা, আমার বাড়িতে বয়স্ক বাবা মা। এখন বাড়ি ছেড়ে কে যাবে? কেউ তো বাড়িতে থাকার মতো কেউ নেই। মানে আমি এখন এক জায়গায় থাকছি, বীরভূমে থাকবো, সে মালদায় থাকবে। এই একটা চিন্তা দোলাচল সবসময় থাকে। তিনি কি এই শিক্ষকতার সাথে তিনি প্রাইমারি শিক্ষকতার মানে সঙ্গে আপনাদের ওই ব্যাচেরই সেম ব্যাচ, 2021 সালে 16,005 সালে সেম ব্যাচ, একসঙ্গে কর্মরত। আমি যেরকম বীরভূম জেলায় কর্মরত, তিনি মালদার কালিয়াচকে কর্মরত। এই একটা সমস্যা থেকে যাচ্ছে, মানে আমাদের ট্রান্সফারটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমরা সবার সংসারটা ঠিকঠাক করে করতে পারবো, পারিবারিক বাবা মাকে দেখাশোনা করতে পারবো। সবচেয়ে বেশি সমস্যা বাচ্চা শিশু, এটা অবশ্যই বলতে পারেন, আর দেখুন, কারণ তাকে তো সে কি করে তার ওখানে, সে যখন তার মায়ের কাছে থাকবে, সে রাত বিরে যদি কোনো সমস্যা হয়, তার মা তাকে কখনো তাকে নিয়ে থাকতে পারবে না। ওইটুকু বাচ্চাকে নিয়ে স্কুলে থাকতে পারবে না। তার 6 মাসের মাথা থেকে স্কুলে জয়েন করতে কে থাকবে? এবার কাজের লোক তো সবসময় তাকে দেখাশোনা করতে পারবে না। এটা সব থেকে বড় দুশ্চিন্তার বিষয়। এখন বাবা হয়ে আমার যতটুকু পারো ততটুকু করবো, কিন্তু তারপরে তো আমরা করতে পারবো না। এখন সরকার যদি আমাদের ওপর একটা দৃষ্টান্তমূলক একটা কোনো পলিসি নিয়ে আসে যে ট্রান্সফার তাদের করতে হয়, তাহলে নিশ্চয়ই সুরাহা হয়ে উঠবে আমাদের। এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি বা আর্জি জানাচ্ছেন, যেটা প্রাক্তন সরকারের কাছেও তাদের দাবি ছিল, যে তাদেরকে যেন অবিলম্বে ট্রান্সফার করে দেওয়া হয় নিজ জেলার কাছাকাছি কোনো স্কুলে বা ওই 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে কোনো স্কুলে, যাতে তারা নিজের পরিবারকেও সময় দিতে পারে, আর যেখানে তারা বাচ্চাদের পড়াতে যাচ্ছেন সেই স্কুলের বাচ্চাদেরকেও যাতে তারা সঠিকভাবে শিক্ষাদান করতে পারে, যাতে ভাষাগত সমস্যাটা আর তাদেরকে ফেস করতে না হয়।